সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা এতক্ষণ ক্লাসে থাকতে পারিনি। আমাদের কিছু অংশ ক্লাস শেষ করতে পেরেছিলাম। অবশিষ্ট ক্লাসের সাথে আমি প্রথম অংশটুকু আবারও শুরু করছি। আমরা যে অঙ্কটা দেখেছিলাম সেটাতে যাই। জনাব মুশফিক রহমান 2016 সালের জানুয়ারি 1 তারিখে নগদ 1,50,000 টাকা নিয়ে ভোগ্যপণ্যের ব্যবসা আরম্ভ করেন। ব্যবসার প্রথম মাসের লেনদেনগুলো ছিল নিম্নরূপ। এটা আমরা আগে দেখেছি, স্ক্রিনেও আছে, তোমরা দেখে নিবে। যেটা আমি বলতে চাচ্ছি, রিকোয়ারমেন্টের ক নম্বরে বলা আছে রবির নিকট থেকে লেনদেন নিষ্পত্তি বাবদ কত টাকা পাওয়া যাবে তার পরিমাণ নির্ণয়। এটা আমি পূর্বে শেষ করেছিলাম, আমি আবার একটু তোমাদের জানানোর জন্য করছি, যেহেতু এটা আবার নতুন করে ক্লাস শুরু হয়েছে। ক নম্বরের রিকোয়ারমেন্টে আমরা একটু দেখে নিই কি বলা হয়েছে। রবির নিকট থেকে পাওনা টাকার পরিমাণ নির্ণয়। ক, রবির নিকট থেকে পাওনা টাকার পরিমাণ নির্ণয়। তারিখ এরকম একটি ছকে আমরা দেখব। জানুয়ারি 3 তারিখে রবির নিকট 210 নেট 30 শর্তে মাল বিক্রয় করা হলো 30,000 টাকা। এটা আমি কিছুক্ষণ আগে তোমাদের বুঝিয়েছিলাম, আবারও দেখি, একটু রাফে দেখি। 210 N30 বা নেট 30 এর অর্থ হলো যে পণ্যটি আমরা ধারে বিক্রি করেছি সেই পণ্যটি 30 দিনের মধ্যে অবশ্যই সেই পণ্যের মূল্য পরিশোধ করতে হবে, এবং যদি সে ক্রেতা 10 দিনের মধ্যে মূল্যটি পরিশোধ করে তাহলে সে 2% ডিসকাউন্ট পাবে বা বাটা বা ছাড় পাবে। আমরা বাটা বা ছাড় প্রদান করে কত টাকা পাচ্ছি রবির নিকট থেকে সেই টাকাটা আমরা নির্ণয় করব। জানুয়ারি 3 তারিখ আমরা কি করেছিলাম? রবির নিকট ধারে বিক্রয়, ধারে বিক্রয় ছিল 30,000 টাকা। জানুয়ারির 11 তারিখে এসে সেই মূল্যটি পরিশোধ করা হয়েছে। 3 তারিখে বিক্রি করা হয়েছিল এবং জানুয়ারির 11 তারিখে ক্রেতা পণ্যের মূল্য পরিশোধ করেছে। এখান থেকে দেখা যাচ্ছে যে অবশ্যই পণ্যটি 10 দিনের মধ্যে পরিশোধ করেছে, পণ্যের মূল্য পরিশোধ করেছে, কাজেই ক্রেতা এক্ষেত্রে 2% ডিসকাউন্ট পাবে। এটাকে বলা হবে বিক্রয় বাটা বাদ বিক্রয় বাটা। বিক্রয় বাটা হচ্ছে 30,000 টাকার উপর 2%, 600 টাকা। তাহলে 29,400 টাকা আমরা রবির নিকট থেকে পাবো। এখানে লিখতে হবে রবির নিকট থেকে প্রাপ্তি $29,400 টাকা। এটা ছিল আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট, ক অংশ, যেটা আমি এর আগেও দেখিয়েছিলাম। এখন আমাদের খ নম্বর রিকোয়ারমেন্টে আছে নগদ প্রাপ্তি জাবেদা তৈরিকরণ। নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করতে গিয়ে আমাদের একটি ছক আমি গত ক্লাসে দেখিয়েছিলাম তোমাদের, ঠিক এরকম ছক আমি ইতিমধ্যে অঙ্কটি বোর্ডে করে ফেলেছি। তারপরে তোমাদের দেখাচ্ছি যে জনাব মুশফিক রহমান 2016 সালের 1 জানুয়ারি 1,50,000 টাকা নিয়ে কারবার শুরু করেছে। তাহলে এইটার জন্য আমরা যদি জেনারেল জাবেদায় লিখি, এই জায়গাটুকু তো আমরা রাফ করব। রাফ জেনারেল জাবেদা কি হবে? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট,
1,50,000 মূলধন হিসাব ক্রেডিট হবে, আমরা সংক্ষেপে লিখবো 1,50,000। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এখানে রাফ করছি। এই অংশটুকুকে আমরা জেনারেল জাবেদা বলবো। এই জেনারেল জাবেদাটাকে আমরা স্পেশাল জাবেদায় বা বিশেষ জাবেদায় অন্তর্ভুক্তি কিভাবে করব। জেনারেল জাবেদার ছক এবং বিশেষ জাবেদার ছক ভিন্ন রয়েছে, আমরা ভিন্নতা নিয়ে এখানে দেখব যে কি নগদান হিসাব ডেবিট করা হয়েছে কত টাকা, 1,50,000 টাকা, আর মূলধনকে ক্রেডিট করা হয়েছে। এই জায়গায় আমি লিখেছি দেখো ক্রেডিট হিসাব খাত। এখানে ক্রেডিট হিসাব খাত কোনটি? মূলধন হিসাব হচ্ছে ক্রেডিট করা হয়েছে, এই মূলধনের নামটা আমরা ক্রেডিট হিসাব খাতের ঘরে লিখেছি মূলধন। আর যেহেতু মূলধনের কোনো কলাম নগদ প্রাপ্তি বইতে নেই, এখানে অন্যান্য একটা কলাম রয়েছে আদার্স কলাম। এই যে সমস্ত কলাম এখানে অন্তর্ভুক্ত হয়েছে এবং সাধারণ জাবেদায় যে হেডগুলি আসবে, জাবেদার যে হিসাব খাতগুলি আসবে, সেটা যদি এই হিসাব খাতগুলির মধ্যে অন্তর্ভুক্ত না থাকে সেটাকে আমরা অবশ্যই অন্যান্য হিসাব খাতের মধ্যে অন্তর্ভুক্ত করব। তাহলে মূলধনটাকে আমরা অন্যান্য হিসাব খাতে 1,50,000 মধ্যে অন্তর্ভুক্ত করেছি। এরপরে আসে জানুয়ারির 1 তারিখ আরেকটা আছে, দেখো নগদে পণ্য বিক্রয় করা হলো। নগদে পণ্য বিক্রয়, এটার জাবেদা কি হবে? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে কত টাকার বিক্রি করা হয়েছে? 25,000 টাকা। আমি আবারও বলছি, এটা হচ্ছে সাধারণ জাবেদা আর এটা হচ্ছে বিশেষ জাবেদা। সাধারণ জাবেদা আমি যদি করতে না পারি তাহলে অবশ্যই বিশেষ জাবেদায় সেটাকে পোস্টিং দিতে পারবো না। এখানে ক্রেডিট হিসাব খাত কি করা হয়েছে? বিক্রয়কে ক্রেডিট হিসাব খাত করা হয়েছে। ক্রেডিট হিসাব খাতে বিক্রয় আমরা লিখেছি, নগদে 25,000 টাকা পেয়েছি এবং ক্রেডিট পাশে বিক্রয়ের হিসাব আমরা করেছি, কাজে এই 25,000 টাকা আমরা বিক্রয় হিসাবে অন্তর্ভুক্ত করে দিলাম। এরপরে আমরা দেখি পরে জার্নালটা, রবির নিকট 210N30 শর্তে মাল বিক্রি করা হলো 30,000 টাকা। এখানে একটু খেয়াল করো, রবির নিকটে মাল বিক্রি করা হচ্ছে ধারে। ধারে কোনো লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। লিসেন, ধারে কোনো বিক্রয় বা ধারে কোনো লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না, কাজে 3 তারিখের কোনো লেনদেন অবশ্যই নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তারপরে 5 তারিখে কি আছে একটু দেখে নি। ইনসেপ্টা কোম্পানির নিকট থেকে লভ্যাংশ পাওয়া গেল 7,500 টাকা। লভ্যাংশ পেলে কি হয়? নগদ টাকা বাড়ে এবং আয় বাড়ে। এটার জন্য জাবেদা কি হবে আমরা রাফে একটু দেখে নিই। নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, এটা তারিখ জানুয়ারি 5। লভ্যাংশ আয়, এই লভ্যাংশ আয় ক্রেডিট। এক্ষেত্রে আমরা ইনসেপ্টা লিখতে পারি, ইনসেপ্টা কোম্পানি। এই লভ্যাংশ আয় হয়েছে আমাদের ইনসেপ্টা কোম্পানির কাছ থেকে, যার জন্য কোম্পানির নামটা লিখলাম। এরপরে অন্য কোম্পানিও হতে পারে, যার জন্য নামটা লিখলে সুবিধা হবে। তাহলে ইনসেপ্টা কোম্পানি থেকে লভ্যাংশ পেয়েছি কত টাকা? 7,500 টাকা। এটার ঘর না থাকার জন্য আমরা এটাকে অন্যান্য খাতে অন্তর্ভুক্ত করেছি। এরপরে জানুয়ারির 8 তারিখে 15% প্রদেয় নোট স্বাক্ষর করে পূবালী ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। এক্ষেত্রে আমাদের নগদ লেনদেন সংগঠিত হয়েছে, অর্থাৎ নগদ টাকা কারবারে প্রাপ্তি ঘটেছে। ব্যাংক থেকে যখন আমরা লোন নিই তখন সেই টাকাটা আমাদের কারবারে অন্তর্ভুক্ত হয়। এটার জন্য জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, প্রদেয় নোট হিসাব ক্রেডিট। সাধারণ জাবেদায় এটাকে জাবেদা ভুক্তি করি আমরা 8 তারিখ। সাধারণ জাবেদা একটু দেখে নিই। নগদান হিসাব ডেবিট 50,000 টাকা, প্রদেয় নোট 15% প্রদেয় নোট, 15% প্রদেয় নোট 50,000 টাকা ক্রেডিট। অর্থাৎ 15% সুদে প্রদেয় নোটে স্বাক্ষর করে রূপালী ব্যাংক থেকে আমরা 50,000 টাকা লোন গ্রহণ করেছি। লোন গ্রহণ করলে কি হয়েছে? নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি আমাদের ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যেটা ঋণের
কোনো হিসাব খাত না থাকার কারণে আমরা এই 50,000 টাকা অন্যান্য খাতের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। এরপরে দেখি জানুয়ারির 11 তারিখ রবির নিকট থেকে বাটা সময়ের মধ্যে জানুয়ারি 3 তারিখের ধারে পণ্য বিক্রয়ের টাকা পাওয়া গেল। আমরা জানুয়ারি 3 তারিখে যে ধারে পণ্য বিক্রি করেছিলাম সেই টাকাটা আমরা 11 তারিখে পেয়েছি। তাহলে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এটার জাবেদা, সাধারণ জাবেদা কি হবে? নগদান হিসাব ডেবিট 29,400 টাকা, বিক্রয় বাটা ডেবিট বিক্রয় বাটা ডেবিট 600 টাকা, আর রবি প্রাপ্য হিসাব রবি ক্রেডিট 30,000 টাকা। এটা হলো আমাদের সাধারণ জাবেদা। অর্থাৎ রবির কাছে আমরা 30,000 টাকার পণ্য ধারে বিক্রি করেছিলাম, সেখান থেকে নগদে 29,400 টাকা পেয়েছি এবং তাদেরকে ছাড় দিয়েছি 600 টাকা 2% বাটায়। এটা আমরা যখন হিসাবভুক্ত করব, প্রাপ্য হিসাব রবি ক্রেডিট করলাম, হিসাব ক্রেডিটে নগদের ঘরে এসছে 29,400 টাকা, বিক্রয় বাটা ডেবিট হয়েছে 600 টাকা, আর প্রাপ্য হিসাব ক্রেডিট হয়েছে 30,000 টাকা। ঠিক এই জেনারেল জাবেদাটা আমি স্পেশাল জার্নালের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। এরপরে 15 তারিখ জানুয়ারির 15, এটা একটু দেখি জানুয়ারির 15 তারিখে কি বলা হয়েছে। ধারে পণ্য বিক্রি করা হলো 15,000 টাকা। খেয়াল রাখবো, ধারে পণ্য ক্রয় বা বিক্রয় কোনো কিছুই ধারে নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। এরপরে আছে নগদে পণ্য বিক্রি করলো 12,500 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট, এটা জাবেদা হবে নগদান হিসাব ডেবিট 12,500, বিক্রয় হিসাব ক্রেডিট 12,500। এটা আমরা খসড়া এখানে দেখে নিলাম। বিক্রয় হিসাবকে ক্রেডিট করা হয়েছে, আমরা এখানে বিক্রয় হিসাব ক্রেডিট করেছি, নগদের ঘরে দিয়েছি কত 12,500 টাকা এবং বিক্রয় হিসাবে ক্রেডিট করেছি 12,500 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা যে প্রবলেমটা স্ক্রিনে দেখাচ্ছি সেটার আগে আমরা সাধারণ জাবেদা করে নিয়েছি এবং সাধারণ জাবেদাটাকে আমরা বিশেষ জাবেদাই বা স্পেশাল জার্নালের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। এক্ষেত্রে আমরা নগদের ঘরে যোগফল 2,74,400 টাকা, বাটার ঘরে যোগফল 600 টাকা, এই 600 এবং 2,74,000 এই দুইটার যোগফল হবে 2,75,000 টাকা, 2,75,000 টাকা। আর বিক্রয় প্রাপ্য হিসেবে এবং অন্যান্য এই তিনটার যোগফল হবে 2,75,000 টাকা। এই ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা দুই দিকে সমান হয়েছে, অর্থাৎ আমাদের নগদ প্রাপ্তি জাবেদা সঠিক হয়েছে, এটাই প্রমাণ করার জন্য আমরা দুই পাশের যোগফলটা মিলালাম। এরপরে গ নম্বরে যেটা করতে বলা হয়েছে যে বিক্রয় হিসাব এবং প্রাপ্য হিসাব প্রস্তুত করো। দুটি খতিয়ান তৈরি করতে বলা হয়েছে, বিক্রয় খতিয়ান এবং প্রাপ্য হিসাবের খতিয়ান তৈরি করতে বলা হয়েছে। আমরা একটু খেয়াল করি, বিক্রয় হিসাব কোথায় কোথায় আছে। জানুয়ারি 3 তারিখে রবির নিকট 210N30 শর্তে মাল বিক্রি করা হলো 30,000 টাকা। এটা জানুয়ারি 1 তারিখে নগদে পণ্যদ্রব্য বিক্রয় করা হয়েছে 25,000 টাকা। এইটা জাবেদা যদি করি আমরা, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। জানুয়ারি 1 নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 25,000 টাকা। এটাকে কি বলবো? জাবেদা, বিশেষ জাবেদা। 1 তারিখে বিশেষ জাবেদা হলো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখান থেকে আমাদেরকে খতিয়ান করতে বলা হয়েছে, লেজার। কোন লেজার করতে বলা হয়েছে? বিক্রয় খতিয়ান বা বিক্রয় লেজার করতে বলা হয়েছে, সেলস লেজার। তাহলে সেলস লেজার আমরা এখানে বিক্রয় খতিয়ানের নাম দিয়েছি। বিক্রয় খতিয়ান, বিক্রয়ের পরিমাণটা কি আছে, ক্রেডিট নাকি ডেবিট? বিক্রয়টা অবশ্যই ক্রেডিট দেখা যাচ্ছে এখানে। তাহলে বিক্রয় হিসাবের ক্রেডিট পাশে আমি 25,000 টাকা অন্তর্ভুক্ত করলাম, আর বিক্রয় হিসাবের অপোজিট যে হিসাব খাত আছে, নগদান হিসাব ডেবিট করা আছে, আমরা বিবরণের ঘরে নগদান হিসাবটা লিখেছি।
নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 25,000 টাকা। এই 25,000 টাকার ব্যালেন্সে আমরা ক্রেডিট ব্যালেন্স শো করেছে, যেহেতু বিক্রয় হিসাব ক্রেডিট ব্যালেন্স শো করেছে। এটা গেল জানুয়ারির 1 তারিখ। জানুয়ারির 3 তারিখে আছে রবির নিকট 210N30 শর্তে মাল বিক্রি করা হলো, তাহলে এটা কি বাকিতে বিক্রয় করা হয়েছে, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, এটার জাবেদা হবে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই প্রাপ্য হিসাব রবি, কার কাছে বিক্রি করা হয়েছে? প্রাপ্য হিসাব রবি। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ডেবিট। প্রাপ্যের ঘরে আমরা ক্রেডিটের ঘরে 30,000 টাকা লিখেছি, আর বিবরণের ঘরে প্রাপ্য হিসাব লিখেছি। এই 30,000 25,000 সাথে যোগ হলে আমাদের ব্যালেন্স দাঁড়ালো 55,000 টাকা। এটাকে চলমান জের ছক বলা হয়, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনের পর এই ব্যালেন্সটা ডেবিট ব্যালেন্স অথবা ক্রেডিট ব্যালেন্স যেটা শো করবে সেটা আমাদের পর্যায়ক্রমে দেখা যাবে। এরপরে জানুয়ারির 15 তারিখে যে ট্রানজাকশনটা আছে, ধারে পণ্য বিক্রয় 15,000 টাকা। ধারে পণ্য বিক্রয়ের জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটাও ঠিক 3 তারিখ এবং 15 তারিখ একই জাবেদা হবে। শুধুমাত্র 3 তারিখে বলা হচ্ছে রবির নিকট ধারে বিক্রি করা হয়েছে, আর 15 তারিখে এখানে কারো নাম অন্তর্ভুক্ত করা হয়নি, যার জন্য শুধুমাত্র প্রাপ্য হিসাব এখানে লেখা হয়েছে, কোনো রবি বা কারো নাম এখানে নেই। ঠিক অনুরূপ ভাবে 15,000 টাকায় ক্রেডিট পাশে আসছে। এই 55,000 টাকার সাথে 15,000 যোগ করলে হয় 70,000 টাকা। এখন আমাদের 15 তারিখ পর্যন্ত ব্যালেন্স হলো 70,000 টাকা। বিক্রয় হিসাবের ব্যালেন্স 70,000 টাকা। এরপরে নগদে পণ্য বিক্রি করা হয়েছে 12,500 টাকা, ঠিক একই তারিখে 15 তারিখে। এটার জন্য জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 15,000 টাকা, সরি 12,500 টাকা। নগদান হিসাব বিক্রয় হিসাবের অপোজিট ট্রানজাকশনটা, অপোজিট হিসাব খাত হচ্ছে নগদান হিসাব। নগদান হিসাব বিবরণের ঘরে লিখেছি, আর ক্রেডিট অংশে আছে 12,500 টাকা। এই 12,500 টাকা 70,000 সাথে যোগ করলে 82,500 টাকা হচ্ছে আমাদের ক্রেডিট ব্যালেন্স। অর্থাৎ 2016 সালে আমরা যত বিক্রয় করেছি সে বিক্রয়ের পরিমাণটা টোটাল ধারে এবং নগদে উভয় বিক্রয়ের পরিমাণ হচ্ছে 82,500 টাকা। আমরা যখন চলমান জের ছকে খতিয়ান করব, তখন খতিয়ানের ব্যালেন্সটা শো করবে শেষের যে ব্যালেন্সটা, সেটা ক্রেডিট ব্যালেন্সও হতে পারে, ডেবিট ব্যালেন্সও হতে পারে। যে ব্যালেন্সই হোক না কেন, শেষের ব্যালেন্সটুকুই আমাদের ব্যালেন্স হিসাবে প্রতীয়মান হবে। এখানে কোনো সিডি বা বিডি করার প্রয়োজন হবে না। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমাদেরকে আরেকটি খতিয়ান করতে বলা হয়েছে, সেটা হলো প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবটা আমরা এখানেই করতে পারি। এখানে একটু মুছে দিয়ে আমরা এই ছকেই প্রাপ্য হিসাবের খতিয়ানটা করব। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবে আমাদের জানুয়ারির 3 তারিখে রবির নিকট 210N30 শর্তে মাল বিক্রি করা হলো। খসড়া আমরা দেখি একটু। জানুয়ারির 3 তারিখে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 30,000 টাকা। আমরা যখন প্রাপ্য হিসাবের খতিয়ান করব,
প্রাপ্য হিসাব খতিয়ান করার সময় জানুয়ারি 3 প্রাপ্য হিসাবকে কি করা হয়েছে, এখানে জাবেদার সময় ডেবিট করা হয়েছে। ডেবিট ঘরে আমরা টাকা বসাবো 30,000 টাকা। প্রাপ্য হিসাবের অপোজিট হিসাব খাত কি আছে, বিক্রয়। 3 তারিখ এখানে আমরা লিখব বিক্রয়। বিক্রয় কত টাকা, 30,000 টাকা। এটার ব্যালেন্স কোনটা হবে, 30,000 ডেবিট ব্যালেন্স। 3 তারিখের ব্যালেন্স হলো, উদ্বৃত্ত ব্যালেন্স হলো 30,000 টাকা ডেবিট ব্যালেন্স। এরপরে ইনসেপ্টা কোম্পানির নিকট থেকে লভ্যাংশ পাওয়া গেল, এটা আসবে না। রবির নিকট থেকে 12টা সময়ের মধ্যে প্রাপ্য মধ্যে জানুয়ারি 3 তারিখে ধারে পণ্য বিক্রয়ের টাকা পাওয়া গেল। 11 তারিখের হিসাবটা আমরা দেখি। জানুয়ারির 11 তারিখ আমরা জাবেদা কি লিখেছিলাম, নগদান হিসাব ডেবিট 29,400, বিক্রয় বাট্টা 600, আর প্রাপ্য হিসাব ক্রেডিট 30,000। এই প্রাপ্য হিসাব এখানে কি করা আছে একটু খেয়াল করব, প্রাপ্য হিসাব ক্রেডিট করা আছে। তাহলে প্রাপ্য হিসাব ক্রেডিট করা আছে কত টাকা, 30,000 টাকা। প্রাপ্য হিসাবে ক্রেডিট দিকে আমরা এখানে জানুয়ারির 11 তারিখে দুইটি নাম হবে, নগদান হিসাব আর বিক্রয় বাট্টা। প্রাপ্য হিসাব ক্রেডিটে নগদান হিসাবে আছে 29,400, বিক্রয় বাট্টা 600। এই দুইটি ব্যালেন্স মিলে আমার এখানে ব্যালেন্সটা নীল এসে গেছে। এরপরে আসছে আমাদের জানুয়ারি 15 তারিখে ধারে পণ্য বিক্রি করা হয়েছে। জানুয়ারি 15 তারিখ প্রাপ্য হিসাব ডেবিট 15,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 15,000 টাকা। এই সাধারণ জাবেদা থেকে আমরা যখন প্রাপ্য হিসাবে খতিয়ানে ট্রান্সফার করব, প্রাপ্য হিসাবকে কি করা হয়েছে, ডেবিট করা হয়েছে জানুয়ারির 15 তারিখ। বিক্রয় হিসাব নাম এখানে আসবে বিক্রয় হিসাব, প্রাপ্য হিসাব কি আছে, ডেবিট আছে, ডেবিট দেখে 15,000 টাকা। এই ব্যালেন্সটি এখন ডেবিট ব্যালেন্সে এসে 15,000 টাকা হবে। তাহলে দেখা যাচ্ছে যে প্রাপ্য হিসাবের আমাদের এই 15,000 টাকায় এখন পর্যন্ত পাওনা আছে। যে 30,000 টাকার আমরা বাকিতে বিক্রি করেছিলাম, সেই 30,000 টাকা আমাদের ক্রেডিট হয়ে গেছে, ব্যালেন্স শেষ হয়ে গেছে, ডেবিট ব্যালেন্সটা নিঃশেষ হয়ে গেছে। এখন 15,000 টাকার যে ব্যালেন্সটা আসলো, এটা 15 তারিখের বিক্রয় হিসাবের খতিয়ানের ডেবিট ব্যালেন্সের উদ্বৃত্ত প্রদর্শন করছে। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে অঙ্কটা নগদ প্রাপ্তি জাবেদা, বিক্রয় হিসাব এবং প্রাপ্য হিসাব দেখলাম, এখান থেকে 4টি জিনিস আমরা শিখলাম। একটি, যে রবির নিকট থেকে পাওনা টাকার পরিমাণ নির্ণয় করা, বিশেষ করে এখানে 210 and 30 এই বিষয়টা আমরা জানলাম যে ধারে বিক্রয়ের শর্ত যদি আরোপ করা হয়ে থাকে, সেই শর্তটা এরকম যে এটা চেঞ্জও হতে পারে, যে কোনো ভাবে আসতে পারে 310 N30 বা N45 N60, যে কোনোটা হতে পারে। কিন্তু এটার মিনিংটা হলো যে নিড 30 days এর মধ্যে মূল্য পরিশোধ করতে হবে। যদি কেউ 10 দিনের মধ্যে পরিশোধ করে তাহলে 2% ডিসকাউন্ট পাবে। এটা এমনও হতে পারে 315 N45 এরকমও হতে পারে। এটার অর্থ হলো যে 45 দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে হবে। যদি 15 দিনের মধ্যে পরিশোধ করে সেই ক্ষেত্রে 3% ডিসকাউন্ট পাবে।
এটা চেঞ্জ হতে পারে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে এইটা শর্ত দেওয়া ছিল 30,000 টাকার পণ্য বিক্রি করে 2% ডিসকাউন্ট, যেহেতু 10 দিনের মধ্যে পরিশোধ করেছে ডিসকাউন্ট বাদে 29,400 টাকা আমরা পেয়েছি। এটা রবির নিকট থেকে যত টাকা পেয়েছি সেই টাকার হিসাব আমরা করলাম। এরপর নগদ প্রাপ্তি জাবেদা শিখেছি আমরা, গতদিনও শিখেছি নগদ প্রাপ্তি সংক্রান্ত জাবেদা। এই নগদ প্রাপ্তি জাবেদা থেকে আমাদেরকে এখানে প্রাপ্য হিসাব এবং বিক্রয় হিসাবের দুটি খতিয়ান করতে বলা হয়েছে, যেটা আমরা প্রথমেই জাবেদার চ্যাপ্টারে জাবেদা এবং খতিয়ান আলোচনা করেছিলাম, সেখানে শিখেছি। আমাদের অ্যাকাউন্টিং এর যে বিষয়টা মূলত একটি ধারাবাহিক প্রক্রিয়া, একটি চ্যাপ্টার যখন শেষ করে আমরা অন্য চ্যাপ্টারে যাব, সেই চ্যাপ্টারও প্রথম চ্যাপ্টারের অংশ অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে। জাবেদা খতিয়ান এগুলি ছাড়া কখনোই কোনো চ্যাপ্টার শেষ হবে না, প্রত্যেকটা অঙ্কের সাথেই জাবেদা এবং খতিয়ান অন্তর্ভুক্ত আছে। তো জাবেদা যদি আমরা ঠিক মতো না জানি তাহলে কিন্তু আমাদের অঙ্ক কোনোভাবেই আমরা শিখতে পারবো না। আমাদের ইন্টারনেট সংক্রান্ত কারণে আমাদের ক্লাসের কিছুটা হ্যাম্পার হয়েছে। আমরা আরো একটি অঙ্ক শুরু করতে চেয়েছিলাম, নগদ প্রদান জাবেদা, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা নগদ প্রদান জাবেদা শুরু করতে পারছি না। এর পরের ক্লাসে আমি দ্বিতীয় অধ্যায়ের খুচরা নগদান বহি নিয়ে তোমাদেরকে আলোচনা করব, আর তোমরা নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা ভালো করে বাসায় প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।